আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক ভালোভাবে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দরভাবে গুছিয়ে দিতে আমার স্কুল আয়োজন করেছে বাংলা ফ্রি ক্লাস। তোমাদেরকে বাংলা ফ্রি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো তোমরা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে যুক্ত হয়েছো, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো। আমি একটু দেখতে চাই যে তোমরা কে কোন জেলা থেকে আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়েছো। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কে কোন জেলা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো। সবাই একটু ঝটপট তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করবে। যারা যারা যুক্ত আছো সবাই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং মেনশন করে দিবে। ওকে, আমরা সবাইকে নিয়ে আজকে একটি চমৎকার একটি টপিক শিখতে যাচ্ছি। তোমরা জানো বাংলা ব্যাকরণে গুরুত্বপূর্ণ একটা টপিকস নাম হচ্ছে আমাদের কারক এবং বিভক্তি। এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকে। তো তোমরা যারা কারক এবং বিভক্তি নিয়ে সমস্যায় আছো বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করো, শেয়ার করো, যেন সবাইকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করতে পারি, ওকে। ওকে, আমরা আজকে আলোচনা করব কারক থেকে। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছেন এবং কে কোন জেলা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন ঝটপট একটু কমেন্ট করে জানাবেন। সবাই লিখছি আসসালামু আলাইকুম, সবার সালাম একসাথে গ্রহণ করছি। তো যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করবা কে কোন জেলা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছে। ওকে, তো আমি শুরু করছি আমাদের কারক এবং বিভক্তি ক্লাস। আমরা জানি কারক এবং বিভক্তি, আমি একটু আমার মতো করে আমি তোমাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি কারক কাকে বলে আর বিভক্তি কাকে বলে। কারক এবং বিভক্তি কাকে বলে? ভাই আমাদের সাহিত্য পাঠ পড়াবেন না? ইনশাল্লাহ ভাইয়া সাহিত্য পাঠও পড়াবো, কোনো সমস্যা নাই। তো আমরা একটু আসি আগে এই ক্লাসটা যেটা করছি এটা একটু ভালোভাবে আমরা করি। যেমন কারক এবং বিভক্তি। কারক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। কারক শব্দের মানে কি? মানে হচ্ছে সম্পর্ক। কারক শব্দের মানে হচ্ছে সম্পর্ক। মনে করো একটা পদ, একটা পদ, এই দুইটা পদের মধ্যে সম্পর্ক তৈরি হবে। কি হবে? সম্পর্ক তৈরি হবে। আর এই সম্পর্কের জন্য কাজ করে কে? এই সম্পর্কের জন্য কাজ করে, মিডিয়া হিসেবে কাজ করে এই বিভক্তি। বিভক্তি তাহলে কিসের সাথে কিসের সম্পর্ক? মনে রাখবে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক? নামপদের। ক্রিয়াপদের সাথে নামপদের কি সম্পর্ক? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককেই মূলত বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলা হয়? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলা হয়? কারক বলা হয়। আর এই সম্পর্ক যুক্তির ক্ষেত্রে হেল্প করে হচ্ছে বিভক্তি। সম্পর্ক যুক্তির ক্ষেত্রে হেল্প করে যেটা, সেটার নাম হচ্ছে বিভক্তি। সেটার নাম কি? বিভক্তি। তাহলে দেখো আমাদের কারক এবং বিভক্তি থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন আসে। এখানে আমাদের বিভক্তিটা হচ্ছে মূল বিষয় বা বিভক্তিগুলো আমাদেরকে শিখতে হয়। যেমন আমরা জানি আমাদের বাংলা বিভক্তি কত প্রকার। সবাই একটু প্রশ্নটার উত্তর দাও তো, বাংলা বিভক্তি কত প্রকার? বাংলা বিভক্তি হচ্ছে 7 প্রকার। বাংলা বিভক্তি কত প্রকার? বাংলা বিভক্তি হচ্ছে 7 প্রকার। বাংলা বিভক্তি কত প্রকার? 7 প্রকার। প্রথম আমরা দেখতে পাই প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। এই হচ্ছে আমাদের 7টা বিভক্তি। এই হচ্ছে আমাদের কয়টা বিভক্তি? 7টা বিভক্তি। এই হচ্ছে আমাদের 7টা বিভক্তি। এই হচ্ছে আমাদের 7টা
বিভক্তি। আমাকে প্রথমত শিখতে হবে এখান থেকে বিভক্তিগুলো আমরা যে শিখলাম এই বিভক্তিগুলো কি কি, কোনটার নাম কি। যেমন প্রথমা বিভক্তি আছে শূন্য, অ, এ, তে, এতে, এগুলো হচ্ছে প্রথমা বিভক্তি। দ্বিতীয়তে কি আছে? দ্বিতীয়তে আছে এ, কে, রে, এ, রে, কে, রে, এ, রে। একটু খেয়াল করে বিভক্তিগুলো যদি আমরা না পারি তাহলে কিন্তু আমাদের কারক শিখতে খুবই অসুবিধা হবে, এবং বিভক্তি দিয়ে কিন্তু আমাদের তৎপুরুষ সমাসটাও শিখতে হয়। ঠিক আছে? সিইউসিতে পরীক্ষা দিচ্ছ কারা কারা? ওকে, একটু এদিকে তাকাই। তো আমার স্কুলের পক্ষ থেকে যারা যুক্ত আছো সবাই একটু এদিকে তাকাও, যে লেখা আছে কে, রে, এ, রে। কে, রে, এ, রে কি বিভক্তি? কে, রে, এ, রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আবার তৃতীয়তে কি আছে? দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থীতে আসলে আমরা আবারও দেখি এই কে, রে, এই দুইটা জায়গায় আছে। এখন কথা হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুদের মধ্যে কনফিউশনের জায়গা হচ্ছে এটা, যে এইখানেও কে, রে আছে, এইখানেও কে, রে আছে। এখন আমি বুঝবো কিভাবে কোনটা চতুর্থ বিভক্তি আর কোনটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি? আমি বুঝবো কিভাবে কোনটা দ্বিতীয় বিভক্তি না কোনটা চতুর্থী বিভক্তি? আমাকে এটা বোঝার জন্য সবার আগে খেয়াল করতে হবে, যদি সাধারণ অর্থে, যদি একটু খেয়াল করো, সাধারণ অর্থে যদি কে, রে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি। আর এই দান অথবা ভক্তি অর্থে, যে লেখা আছে দান অথবা ভক্তি অর্থে যদি কে, রে থাকে সেটা হবে চতুর্থী বিভক্তি। সেটা কি হবে? চতুর্থী বিভক্তি। এরপর সেই পঞ্চমী বিভক্তিতে কি আছে? হতে থেকে চে, হতে থেকে চে। ষষ্ঠীতে আছে র এবং এর। সপ্তমীতে আছে এ অন্তস্থীয় তে। এইগুলো হচ্ছে আমাদের মূলত বিভক্তি, এগুলো হচ্ছে আমাদের বিভক্তি। 7 প্রকার বিভক্তিগুলো হচ্ছে এইগুলো। আমাদের এই বিভক্তিটা কতটা গুরুত্বপূর্ণ আমরা সমাস শিখতে গেলেও দেখি যে তৎপুরুষ সমাস নামে একটা সমাস আছে, যে নামই হচ্ছে কারকলোপী সমাস। এই তৎপুরুষ সমাসেও কিন্তু এই বিভক্তিগুলোর কাজে আসে। ওকে, কোন টপিক পড়ানো হচ্ছে? কারক এবং বিভক্তি পড়ানো হচ্ছে ভাইয়া। তো যারা আমার সাথে যুক্ত আছেন তারা একটু কারক এবং বিভক্তি আমরা পড়াচ্ছি। প্রথমেই দেখেন আমাদের একটা প্রশ্ন আসছে, 40তম বিসিএসে একটা প্রশ্ন আসছে, 40তম বিসিএসে আসছে যে দ্বারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণে, দ্বারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণের কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণের কোন বিভক্তি? আমি বলে রাখা ভালো, অনেকেই বলতে পারেন ভাই নার্সিংয়ের ক্লাসে আপনি বিসিএস এর প্রশ্ন কেন সলভ করাচ্ছেন? আমি বলে দেই যে নার্সিংয়ে 80% কোশ্চেন, নার্সিংয়ে 80% ব্যাকরণের কোশ্চেন আসে বিসিএস, ব্যাংক এবং ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্ন থেকে। নার্সিংয়ে বাংলা ব্যাকরণে 80% কোশ্চেন হয় বিসিএস, ব্যাংক এবং ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন থেকে। এটা সোজা কথা, ঠিক আছে? আবার এই ইউনিভার্সিটিতে কই থেকে প্রশ্ন হয়? ইউনিভার্সিটির প্রশ্নের 30% হুবহু সকল বিসিএস এবং চাকরির পরীক্ষায়, যে প্রত্যেক শুক্রবারে চাকরির পরীক্ষা হয়, এই প্রশ্ন থেকে হুবহু ইউনিভার্সিটির প্রশ্নগুলো হয়। সো আমি জানি যে আপনাকে কোনগুলো পড়লে আপনি ইনশাল্লাহ ডিপ্লোমা নার্সিং বলেন আর বিএসসি নার্সিং বলেন, আপনি প্রশ্ন কমন পাবেন। তো আপনাদেরকে আমি বলছি যে এখানে প্রশ্ন আসছে যে 40তম বিসিএস একটা প্রশ্ন আসছে, 40তম বিসিএস একটা প্রশ্ন আসছে দ্বারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণ অনুসারে কোন বিভক্তি? আমাকে একটু কমেন্টের উত্তর জানান তো, যে দ্বারা দিয়ে কর্তৃক এটা কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক এটা কোন বিভক্তি? এখানে আছে তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, প্রথমা বিভক্তি এবং শূন্য বিভক্তি। সবাই একটু কমেন্ট করে জানান তো দ্বারা দিয়ে কর্তৃক এটা কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক এটা কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করে জানান দ্বারা দিয়ে কর্তৃক এটা কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দেখেন আমি কিন্তু একটু আগেই পড়াইছি, আপনারা যদি ক্লাসে একটু কনসেন্ট্রেশন দেন আশা করি পারবেন। দেখেন দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি, আমি একটু আগেই পড়াইছি আপনাদেরকে। দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি। তাহলে দেখেন আমাদের প্রশ্ন আসছে দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে তৃতীয় বিভক্তি। রাইট অ্যান্সার কী হবে? তৃতীয় বিভক্তি। তাহলে আমাদেরকে কি করতে হবে? অফকোর্স আমাদেরকে বিভক্তিগুলো শিখতে হবে, বিভক্তিগুলো শিখতে হবে। আমাদের কারক শিক্ষার ক্ষেত্রে আমাদের বিভক্তিগুলো ভালো করে শিখতে হবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, ফাইন, থ্যাংক ইউ। এরপর প্রশ্ন আসি আমরা। দেখো আছে কারক। কারক কত প্রকার? কারকের প্রকারভেদ থেকেও এখন বর্তমানে প্রশ্ন আসার পসিবিলিটি আছে। প্রকারভেদ, কারকের প্রকারভেদ। আমরা জানি কারক হচ্ছে মোট 6 প্রকার। কত প্রকার? কারক হচ্ছে মোট 6 প্রকার। যেমন কর্তৃকারক বা কর্তাকারক,
কর্মকারক, সম্প্রদান কারক এবং করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তবে এইখানে নতুন করে আমি বলে রাখা ভালো, সম্প্রদান কারক নামে এখন বর্তমান সময়ে কোনো কারক নাই। এটা পুরাতন ব্যাকরণ বইয়ের নিয়ম অনুযায়ী সম্প্রদান কারক নামে একটা কারক আছে, তবে এই কারকটা চলে গেছে। এখন নতুন একটা কারক আবার ইম্পোর্ট হয়েছে, সেটার নাম হচ্ছে সম্বন্ধ কারক। সেই নামটা কি? সম্বন্ধ কারক। তাহলে আমরা বলতে পারি পুরাতন ব্যাকরণ বই তো কারক ছিল 6 প্রকার, নতুন ব্যাকরণ বই তো কারক আছে কত প্রকার? 6 প্রকার। তাহলে পুরাতন ব্যাকরণ বইতে আছে কারক 6 প্রকার। কি কি আছে? কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এখন এইখানে কি হবে? নতুন ব্যাকরণ বইতে কর্তা, কর্ম, এরপর করণ, অপাদান, অধিকরণ এবং 6 নম্বরে আসবে এই সম্বন্ধ কারক। তার মানে এখন সম্প্রদান নামে কোনো কারক নাই, আছে কি? আছে সম্বন্ধ কারক। আছে কি? আছে সম্বন্ধ কারক। ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই একটু নোট করে আমাকে জানাবেন নোট ডান। সবার নোট করা হলে লিখবেন নোট ডান। সবার নোট করা হলে লিখবেন নোট ডান। আপনার নোট ডান অ্যান্ড ক্লিয়ার কীভাবে লিখবেন জানেন? NDC মানে হচ্ছে নোট ডান অ্যান্ড ক্লিয়ার। NDC কমেন্ট করলে হবে, এত বড় লিখতে হবে না। ক্লিয়ার এত বড় লেখার দরকার নেই। NDC লিখলে আমি বুঝবো যে নোট ডান অ্যান্ড ক্লিয়ার। আমি আশা করি এতক্ষণ আপনাদের হয়ে গেছে। ওকে, এরপরে আসি। দেখেন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সবাই একটু কমেন্ট করে জানান তো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? এটাও পরীক্ষা প্রশ্ন আসছে 43তম BCSে। এটা প্রশ্ন আসছে 43তম BCSে। একটু খেয়াল করি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? 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 সবাই একটু কমেন্ট করি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর মূলত অপাদান কারক বাদ দিতে চেয়েছিলেন। কি কারক? তিনি অপাদান কারকটা বাদ দিতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সরি সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর মূলত সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। এখানে অপশন গটা খ হয়েছে, খটা ঘ হয়েছে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? তিনি সম্প্রদান, এই যে সম্প্রদান, দান থেকে সম্প্রদান, এই সম্প্রদান কারক তিনি বাদ দিতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? তিনি মূলত সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। সবাই একটু লিখেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। ক্লিয়ার? ওকে, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। এরপর আসি কারক। এখানে আসি কারক। কারক শেখার জন্য আমি জাস্ট একটা কবিতা, একটা লাইন লিখছি। এই লাইনটার মাধ্যমে আমি সবগুলো কারক আপনাদেরকে শিখাবো। একটা লাইনের মাধ্যমে সবগুলো কারক শিখাবো। যেহেতু একটা লাইন লিখছি, আপনি ক্লিয়ার পেজে ওপেন পেজে আপনি ফন্টে বা উপরে হেডার সাইজে এই লেখাটা লিখবেন, রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের ব্যাগ থেকে নিজ হাতে চকলেট বিতরণ করে। একটু খেয়াল করছেন যে এই বাক্যটার মধ্যে, পুরো বাক্যটার মধ্যে এই বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করাটা কি? এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। এটা কি পদ? এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। আর পুরো বাক্যটা একটু খেয়াল করি, পুরো বাক্যটা যদি আমি খেয়াল করি, এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে একটা নামপদ। এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে একটা নামপদ। এটা একটা নামপদ। এটা একটা কি? নামপদ। এটা একটা নামপদ। তাহলে দেখি আমাদের বাক্যে কি কি আছে? বাক্যে আছে ক্রিয়াপদ এবং নামপদ। বাক্যে কি আছে? ক্রিয়াপদ এবং নামপদ। এই ক্রিয়াপদ এবং নামপদের মিলনকে কি বলে? ক্রিয়াপদ এবং নামপদের মিলনকে মূলত কারক বলা হয়। ক্রিয়াপদ এবং নামপদের মিলনকে কি বলে? ক্রিয়াপদ এবং নামপদের মিলনকে কি বলে? ক্রিয়াপদ এবং নামপদের মিলনকে মূলত কারক বলে। তাহলে বাক্যে আমরা দেখলাম একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে নামপদ এখানে কি আছে দেখেন তো? রাশেদ একটা নামপদ, প্রতিদিন একটা নামপদ, সকাল একটা নামপদ, পথশিশু একটা নামপদ, ব্যাগ থেকে বা ব্যাগ একটা নামপদ, নিজ হাতে নামপদ, চকলেট একটা নামপদ। কিন্তু যখনই বলছে রাশেদ প্রতিদিন সকালে চকলেট বিতরণ করে, রাশেদ বিতরণ করে,
প্রতিদিন বিতরণ করে, সকালে বিতরণ করে, পথশিশুদের বিতরণ করে, ব্যাগ থেকে বিতরণ করে, নিজ হাতে বিতরণ করে, চকলেট বিতরণ করে। যখন এই রাশেদের সাথে বা এই চকলেটের সাথে যখন বিতরণ করার একটা সম্পর্ক তৈরি হয়েছে, তখন আমরা আলটিমেট একটা মিনিং বা সেন্টেন্স পাই। তাহলে আমাকে বুঝতে হবে যে ক্রিয়াপদের সাথে কি হচ্ছে, আলটিমেটলি নামপদের একটা মিলন হচ্ছে। ক্রিয়াপদের সাথে কি হচ্ছে, আলটিমেটলি একটা নামপদের মিলন হচ্ছে। আর এই মিলনটাকে মূলত বলা হয় কারক। মিলনটাকে কি বলা হয়, কারক বলা হয়। আমি এই একটা বাক্য দিয়ে আমি আপনাদেরকে ফুল কারকটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই একটু আমরা এদিকে তাকাই, দেখি। প্রথমে আছে আমাদের রাশেদ প্রতিদিন সকালে পথশিশুদের পকেট থেকে চকলেট বিতরণ করে। এটাকে বিতরণ করে, এটা হচ্ছে ক্রিয়াপদ। এটা কি ক্রিয়াপদ। এখন আমরা দেখি কর্তৃকারকে। আমরা দেখি প্রথমে আমরা দেখি কে বিতরণ করে। কে বিতরণ করে, আমরা এইখানে কে দিয়ে যখন প্রশ্ন করি, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা কি পাই, আলটিমেটলি আমরা কর্তৃকারক পাই। কি পাই, কর্তৃকারক পাই। তাহলে রাশেদ এই বাক্য হচ্ছে কর্তা। রাশেদ এই বাক্যে কি, কর্তা বা কর্তৃকারক। রাশেদ এই বাক্যে কি, কর্তা অথবা কর্তৃকারক। এরপর একটু আসি, রাশেদ কখন বিতরণ করে, প্রতিদিন সকালে বিতরণ করে। কখন বিতরণ করে, প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে। তাহলে প্রতিদিন সকালটা কি, প্রতিদিন সকাল হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। তার মানে এটা কি হবে, এটা একটা অধিকরণ কারক। এটা কি কারক, অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ কারক, অধিকরণ কারক। এখন কথা হচ্ছে কাকে বিতরণ করে, পথশিশুদের বিতরণ করে। এখন আমাদের প্রশ্ন করতেছি কি দিয়ে, কাকে বিতরণ করে। কাকে বিতরণ করে, এ জায়গায় সাধারণত যদি আমরা বলি কাকে বিতরণ করে, তাহলে হবে কর্মকারক। তবে এখানে একটা কথা আছে, যদি দান অর্থে কাকে থাকে, দান অর্থে মনে রাখবে স্বার্থ ত্যাগ করা অথবা দান অর্থে যদি কাকে থাকে, স্বার্থ ত্যাগ অথবা দান অর্থে যদি কাকে থাকে, তাহলে সেটা হবে সম্প্রদান কারক। যেমন আমি যদি বলি দরিদ্রকে ভিক্ষা দাও, তাহলে দরিদ্রকে, আমি যদি বলি দরিদ্রকে বস্ত্র দাও, তাহলে এটা কি দান অর্থে দিছি। কিন্তু আমি যখন বলবো যে লন্ড্রিতে কাপড় দাও, তাহলে লন্ড্রিতে কাপড় দিলে কি করি, এটা ফেরত আনি। তাহলে কাকে কাপড় দাও, লন্ড্রিতে কাপড় দাও, তাহলে এটা সাধারণ অর্থে অফকোর্স এটা কর্মকারক। কিন্তু যখনই আমি বলছি ভিক্ষুককে কাপড় দাও, তাহলে ভিক্ষুককে আমরা কাপড় দিলে এটা আর ফেরত নেই না, মূলত এটা দান করি। তাহলে কাকে কাপড় দাও, ভিক্ষুককে কাপড় দাও, তাহলে এই ভিক্ষুকটা হবে সম্প্রদান কারক। তাহলে দেখি আমরা কাকে চকলেট বিতরণ করি, পথশিশুদের চকলেট বিতরণ করি। তাহলে পথশিশুটা এখানে কি, পথশিশু থেকে আমরা চকলেট বিতরণ করে টাকা চাই না বা ফেরত চাই না। তার মানে এটা কি হবে, এটা হবে সম্প্রদান কারক। কি হবে, সম্প্রদান কারক। সম্প্রদান কারক, এটা কি হবে, সম্প্রদান কারক। এরপর একটু খেয়াল করি কোথা থেকে বিতরণ করি, আমরা ব্যাগ থেকে বিতরণ করি। কোথা থেকে বিতরণ করি, ব্যাগ থেকে বিতরণ করি। তাহলে একটু খেয়াল করি, ব্যাগ থেকে বিতরণ করি, তাহলে ব্যাগটা কি, ব্যাগটা হচ্ছে উৎস, একটা সোর্স। আবার আমরা বলতে পারি কোথা থেকে বিতরণ করি, এই যে কোথা থেকে, কোথা থেকে, কখন থেকে, এগুলো দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে সেটা হবে অপাদান কারক। সেটা কি হবে, অপাদান কারক। আবার আরেকটা বিষয় আছে যে যদি অপাদান কারক হচ্ছে মাইনাস বোঝায়, যদি কোনো স্থান থেকে কোনো কিছু মাইনাস বা বিচ্যুতি বোঝায়, তাও সেটা হবে অপাদান কারক। সেটা কি হবে, অপাদান কারক। তা আমরা খেয়াল করি ব্যাগ থেকে, মনে করো এই ব্যাগের মধ্যে 10টা চকলেট ছিল, ঠিক আছে। এখান থেকে যদি 5টা মাইনাস হয়ে যায়, মানে বিতরণ করে ফেলি, তার মানে এখান থেকে মাইনাস হয়েছে না, মাইনাস হওয়া বা বিচ্যুত হওয়া মানে কি, মাইনাস অথবা বিচ্যুতি হওয়া মানে হচ্ছে অপাদান কারক। তারপরে আমরা কোথা থেকে দিছি, ব্যাগ থেকে দিছি। কোথা থেকে, ব্যাগ থেকে, তাহলে এটা কি হবে, এটা হবে অপাদান কারক। অপাদান কারক, অপাদান কারক। এখন একটু খেয়াল করি আমরা যে দিছি, চকলেট বিতরণ করছি, কিসের সাহায্যে দিছি, আমরা অফকোর্স নিজের হাতের সাহায্যে দিছি। কিসের সাহায্যে দিছি, নিজ হাতে দিছি। তাহলে মনে রাখতে হবে কোনো কিছুর সাহায্যে, কোনো কিছুর সাহায্যে অথবা যন্ত্র বুঝালে, কোনো কিছুর সাহায্য বুঝালে সেটা কোন কারক, সেটা হবে করণ কারক। সেটা হবে কোন কারক, সেটা হবে করণ কারক। সেটা কি হবে, করণ কারক, করণ কারক, করণ কারক। তাহলে আমরা কি দিছি, কি বিতরণ করছি, আমরা কি বিতরণ করছি, কি বিতরণ করছি, চকলেট বিতরণ করছি। কি বিতরণ করছি, চকলেট বিতরণ করছি। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করা হয় বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় সাধারণ অর্থে, তাহলে সেটা হবে কর্মকারক। কি হবে, কর্মকারক। তাহলে আমরা কি বিতরণ করছি, চকলেট বিতরণ করছি। চকলেট কি কারক, কর্মকারক। চকলেট কি কারক, কর্মকারক। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা যে বাক্যটা এখানে বলছি, বাক্যটাতে আমরা একটু খেয়াল করি, বাক্যটাতে আমরা কি কি বলছি,
যে রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের ব্যাগ থেকে চকলেট বিতরণ করে। তাহলে বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ আর বাকিটা হচ্ছে নামপদ। তাহলে এই ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্কটা হচ্ছে সেগুলোই মূলত কারক, সেগুলোই কি কারক। তাহলে রাশেদ এখানে কি কর্তা, রাশেদ এখানে কর্তা, যেহেতু ক্রিয়া সম্পন্ন যে করে তাকে বলা হয় কর্তা, তার মানে এখানে বিতরণ করার কাজটা করতেছে রাশেদ, তার মানে রাশেদ কর্তা। এখানে বলছে কখন বিতরণ করে, প্রতিদিন সকালে। প্রতিদিন সকাল কি একটা নির্দিষ্ট সময়, তার মানে সময় যদি নির্দেশ করে সেটা হচ্ছে অধিকরণ কারক। সেটা কি কারক? অধিকরণ কারক। এবার বলছে পথ শিশুদের বিতরণ করে, কাকে বিতরণ করে? পথ শিশুদের। তাহলে পথ শিশুদের দান অর্থে যেহেতু বিতরণ করে, দান মানে হচ্ছে সম্প্রদান, দান মানে কি সম্প্রদান। বলছে কোথা থেকে বিতরণ করে? ব্যাগ থেকে বিতরণ করে। তার মানে কোন জায়গা থেকে যদি মাইনাস হয়ে যায় বা কোথা থেকে কখন থেকে এগুলো যদি বোঝায় সেটাকে আমরা বলি অপাদান কারক। কোনো কিছুর সাহায্যে দান করলে বা কোনো যন্ত্র ব্যবহার করা হলে সেটাকে বলি আমরা করণ কারক। তাহলে নিজ হাতে সাহায্যে দান করছি, তার মানে নিজ হাত হচ্ছে করণ কারক। কি বিতরণ করছি? চকলেট বিতরণ করছি। কি এবং কাকে দিয়ে যদি সাধারণ অর্থে কোনো প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় কর্মকারক। আশা করি আমরা এই বেসিক জিনিসটা সবাই বুঝতে পারছি। আমাদের সাথে দেখতে পাচ্ছি পার্থ যুক্ত হয়েছে ফরিদপুর থেকে, জিলাপি পার্থ, তাই তো? ওকে, ঠিক আছে জিলাপি পার্থ, তোমাকে আমি দেখতে পেয়েছি। মূলত আমি ক্লাসের মধ্যে ছিলাম, এর জন্য তোমার কমেন্ট পড়তে পারিনি। ওকে, সব শিক্ষার্থী বন্ধুরা একটু জয়েন করো। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারক বিভক্তির ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু যুক্ত হয় এবং বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দাও। ক্লাসটা সকল বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন একটা একটা করে বেসিক একটা করে আমরা কারক শিখব। আমরা আগে জাস্ট এই পার্টটা একটু সবাই নোট করি, গুরুত্বপূর্ণ পার্ট। কর্তৃকারক কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয়। কর্মকারকে যাকে আশ্রয় করে কাজ করা হয় তাকে কর্মকারক বলে। সম্প্রদান কারক কোনো কিছু দান অর্থে বা নিঃস্বার্থভাবে যদি কোনো কিছু ত্যাগ করা হয়, স্বার্থ ত্যাগ করা হয়, সেটাকে বলা হয় সম্প্রদান কারক। কোনো কিছুর সাহায্য কোনো বা যন্ত্র বোঝালে সেটা হচ্ছে করণ কারক। অপাদান কারক থেকে, ভয়, গতিশীল, কোথা থেকে কখন থেকে বোঝালে, মাইনাস হলে কোনো কিছু, সেগুলোকে বলা হয় অপাদান কারক। আর অধিকরণ কারক কি? অধিকরণ কারক হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, স্থির অবস্থা, বিষয় বোঝালে এবং কখন এবং কোথায় দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা পাই এটা হচ্ছে অধিকরণ কারক। এটাকে কি পাই? অধিকরণ কারক, অধিকরণ কারক। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের পৃষ্ঠা আসি। কারকে আমরা দেখি, কারকে আমরা একটু দেখি কর্তৃকারক। প্রথমে আসবো আমরা কর্তৃকারক, কর্তৃকারক একটু খেয়াল করি। কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক কাকে বলে? যে কাজ করে সে হচ্ছে কর্তা বা কর্তৃকারক। যেমন আমি বলছি, এখানে বাক্যটা আছে আমি ভাত খাই। আচ্ছা, এখানে খাইটা কি? খাইটা হচ্ছে মূলত ক্রিয়াপদ। খাইটা এখানে ক্রিয়াপদ। খাইটা কি পদ? ক্রিয়াপদ। আর এখানে কি খাই? তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণ অর্থে সেটা কি পাই? কর্মকারক। তাহলে এখানে আমিটা কি? আমিটা হচ্ছে কর্তা। এখানে খাওয়ার কাজটা কে করতেছে? আমি করতেছি, তাহলে আমিটা হচ্ছে কর্তা। তাহলে এই বাক্যে কর্তাকে, এই বাক্যে কর্তা হচ্ছে আমি, এই বাক্যে কর্তাকে আমি। এরপর দেখো বলছে বালকেরা মাঠে ফুটবল খেলছে। তাহলে এখানে খেলাটা কি? খেলছেটা হচ্ছে ক্রিয়া। খেলছেটা কি? ক্রিয়া। মাঠে ফুটবল খেলছে, তাহলে ফুটবলটা কি? ফুটবলটা অনেকে বলবা কর্ম, আবার অনেকে বলবা যে করণ। আমি এটা ক্লিয়ার করে দেবো একটু পর, কর্ম না করণ। কারা খেলছে? বালকেরা খেলছে। কারা খেলছে? বালকেরা খেলছে। এখানে কারা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? মূলত কর্তা পাই। কি পাই? কর্তা পাই। তাহলে এখানে কর্তাকে বালকেরা। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম। তাহলে নিয়েছিলামটা হচ্ছে ক্রিয়াপদ। কোথা থেকে নিছি? আমরা নিছি। কারা নিছি? আমরা। তাহলে কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কর্তা পাই। আমরা এখানে হচ্ছে কর্তা বা কর্তৃকারক। বলছে অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। তাহলে এখানে খেয়াল করো, নষ্ট করে দিলটা হচ্ছে ক্রিয়াপদ। আর অনেকগুলো হাতি, এখানে এই পুরো এত বড় সেন্টেন্সটা বা এত বড় বাক্যাংশটা, এটা পুরোটাই হচ্ছে কর্তা। অনেকগুলো বন্য হাতি, তাহলে পুরোটা হচ্ছে কর্তা। পুরোটা কি? কর্তা। যেমন আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তাহলে কিনা বলে, এখানে বলেটা হচ্ছে ক্রিয়াপদ। বলেটা কি? ক্রিয়া। বলেটা হচ্ছে ক্রিয়া। আর পাগলে হচ্ছে এখানে কর্তা। আবার বলছে ছাগলে কিনা খায়, তাহলে খায়টা কি? খায়টা হচ্ছে ক্রিয়া। তাহলে খাওয়ার কাজটা কি করতেছে? ছাগলে করতেছে। ছাগল হচ্ছে কর্তা। আমাকে বুঝতে হবে
যেখানে কর্তা কি আর হচ্ছে ক্রিয়া কি। আমি যদি কর্তা চিনতে পারি, আমাকে বাক্য যেভাবেই দেখ, সেন্টেন্স একটা যেভাবেই হোক, আমি উত্তর করতে পারবো। ওকে, তাহলে একটু সবাই একটু খেয়াল করি যে আমি এখানে যেগুলো লিখছি সবাইকে আমরা বুঝতে পারছি কিনা, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা। ভাই এমসিকিউ সলভ করান। হ্যাঁ এমসিকিউ সলভ করাবো, আপনারা যদি চান এমসিকিউ সলভ সিরিজও চলবে, কোনো সমস্যা নাই। সবাই একটু দ্রুত জানান তো যে বালকেরা ফুটবল খেলছে, এখানে বালকেরা হচ্ছে কর্তা। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, আমরা হচ্ছি কর্তা। অনেকগুলো বন্য হাতি, এখানে অনেকগুলো বন্য হাতি, পুরোটাই হচ্ছে একটা কর্তা। পাগলে কিনা বলে পাগলে কর্তা, ছাগলে কিনা খায় ছাগলে হচ্ছে কর্তা, ছাগল হচ্ছে এখানে কর্তা। ওকে, এখানে দেখি বলছে টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, বাক্যটিতে টাকায় কোন পদে কোন কারকে কোন বিভক্তি। টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, একটু খেয়াল করি, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, এই বাক্যে বলছে টাকায়, এই টাকায়, এই বাক্যে টাকায় টাকায় কোন কারকে কোন বিভক্তি। সবাই একটু ঝটপট কমেন্ট করেন, টাকায় টাকা আনে কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, এই বাক্যে একটু খেয়াল করি, টাকায় টাকা আনে কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। এটা কিসের ক্লাস? এটা বাংলা ব্যাকরণ কারক এবং বিভক্তির ক্লাস। টাকায় টাকা আনে কোন, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, এটা কোন কারকে কোন বিভক্তি। টাকায় টাকা আনে কোন কারকে কোন বিভক্তি, টাকায় টাকা আনে কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। টাকায় টাকা আনে কোন কারকে কোন বিভক্তি। সবাই একটু উত্তর করি, টাকায় টাকা আনে কোন কারকে কোন বিভক্তি। টাকায় টাকা আনে কোন কারকে কোন বিভক্তি। ওকে, আমরা একটু চিন্তা করি, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, এখানে এখানে প্রথমে দেখতে হবে টাকায় টাকা আনে, এখানে বাক্যটা আনেটা কি, এই আনেটা হচ্ছে মূলত ক্রিয়াপদ, আনেটা কি ক্রিয়াপদ, আনেটা হচ্ছে ক্রিয়াপদ। কি আনে? টাকা আনে, কি আনে? টাকা আনে, তাহলে এটা কি? এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে কর্ম, এই টাকাটা কি? কর্ম। কে আনে? টাকায় আনে, কে আনে? কে আনে? টাকায় আনে, তাহলে এটা কি? কর্তা, এটা হচ্ছে কর্তা। তাহলে এখানে টাকায়, এই টাকায় কি? টাকা হচ্ছে কর্তা, টাকায় কি? কর্তা বা কর্তৃকারক, কর্তা বা কর্তৃকারক। তাহলে যেহেতু এই বাক্যে টাকাই হচ্ছে, টাকায় হচ্ছে কর্তা, টাকায় কি? কর্তা, তাহলে আমরা বলতেই পারি এটা কর্তৃকারক। এটা কি কারক? কর্তৃকারক। এখন কত হচ্ছে ভাই? কর্তৃকারক তো আপনি বলছেন, এখানে কর্তৃকারক কোথায় কোথায় আছে? এটাও কর্তৃকারক, এটাও কর্তৃকারক, তার মানে দুইটা আছে কর্তৃকারক। আমার এখানে কয়টা কর্তৃকারক আছে? দুইটা কর্তৃকারক আছে, এটাও রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার, তার মানে এই দুইটা ভুল, এই দুইটা ভুল। এখন কথা হচ্ছে ভাই, এখন অপশন ক হবে না খ হবে? অপশন ক হবে না খ হবে? অপশন ক হবে না খ হবে? এখন একটু কথা হচ্ছে ক হবে না খ হবে? টাকায় টাকা আনে, তাহলে আমার শব্দটা ছিল কি? টাকায়, টাকায়, তাহলে টাকায় শব্দে দেখো টাকা যুগ কি আছে এখানে? অন্তস্থীয় নামক একটা বিভক্তি আছে, এখানে বিভক্তির নাম কি? বিভক্তির নাম হচ্ছে অন্তস্থীয়, বিভক্তির নাম কি? অন্তস্থীয়। আর আমরা জানি এ অন্তস্থীয়তে, আমরা জানি এ অন্তস্থীয়তে, এই বিভক্তিগুলো কোথায় থাকে? এ অন্তস্থীয়তে এই বিভক্তিগুলো কোথায় থাকে? এ অন্তস্থীয়তে এই বিভক্তিগুলো থাকে সপ্তমীতে। কোথায় থাকে? সপ্তমীতে। কোথায় থাকে? সপ্তমীতে। তাহলে এগুলো কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এখানে দেখো কর্তা, কর্তৃকারক, কর্তৃকারক এটা কোন বিভক্তি? কর্তৃকারকে এটা সপ্তমী বিভক্তি। কর্তৃকারকে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তার মানে টাকায় টাকা আনে হবে কর্তৃকারকে সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে কর্তৃকারকে সপ্তমী। রাইট অ্যান্সার কি হবে? কর্তৃকারকে সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী। ওকে, সবাইকে ক্লিয়ার? ওকে, এরপর আমরা দেখি আরেকটা কর্মকারক।
কর্মকারক। সবাই একটু দেখি কর্মকারক। কর্মকারক কাকে বলে? আমরা এতক্ষণ কর্মকারক অনেক শিখছি, তারপর আমি বলছি কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেই হচ্ছে কর্ম বা কর্মকারক, সেই হচ্ছে কর্ম বা কর্মকারক। যেমন এখানে বলছি আমি ভাত খাই, খাইটা কি? খাইটা হচ্ছে ক্রিয়াপদ, আমি হচ্ছি কর্তা। তাহলে এইখানে খাওয়ার কাজটা যে আমি করতেছি কিসের সাহায্যে করতেছি? এই ভাতকে অবলম্বন করে করতেছি। কাকে অবলম্বন করে? ভাতকে অবলম্বন করে। তাহলে ভাত কি? ভাত হচ্ছে কর্মকারক। সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়, তাহলে খায়টা কি? খায়টা হচ্ছে ক্রিয়া। খায়টা কি? ক্রিয়া। কে খায়? সে খায়। কে খায়? সে খায়। সে হচ্ছে কর্তা, সে হচ্ছে কি? বাক্যে কর্তা। কখন খায়? রোজ সকালে, নির্দিষ্ট সময় নির্দেশ করতেছে, তার মানে অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ কারক। কি খায়? 1 প্লেট ভাত খায়। 1 প্লেট, তাহলে 1 প্লেটটা কি? 1 প্লেটটা হচ্ছে কর্মকারক। 1 প্লেটটা কি? 1 প্লেটটা হচ্ছে কর্মকারক, কর্মকারক। তাহলে দেখো এই যে কর্তা, সে যে খায়, খাওয়ার কাজটা কিসের সাহায্যে করে? এই 1 প্লেটের ভাতে, 1 প্লেট ভাতের সাহায্যে করে। কিসের সাহায্যে করে? 1 প্লেট ভাতের সাহায্যে করে। তাহলে কর্তা যাকে আশ্রয় করে কার্য সম্পাদন করে তাকে কি বলা হয়? কর্ম বা কর্মকারক বলা হয়। তাহলে 1 প্লেট ভাত, এটা কি? এটা হচ্ছে কর্মকারক। এটা কি? কর্মকারক। দেখো অনেক সময় কর্তা ও কর্মের মতো কাজ করে। অনেক সময় বাক্যে দেখবা কর্তা যে কাজ করতেছে সে উজ্জ্বল থাকে, হিডেন থাকে। সেক্ষেত্রে আমরা এই কর্তাকেই কর্ম আকারে আমরা আবার নিয়ে নিই, যেগুলোকে বলা হয় কর্তৃকর্মকারক বা কর্তৃকর্মবাচ্য। ঠিক আছে, একটু খেয়াল করি, এখানে লেখা আছে শিক্ষককে জানাও। শিক্ষককে জানাও, তাহলে এখানে দেখো জানাওটা হচ্ছে ক্রিয়াপদ। জানাওটা কি? ক্রিয়াপদ। এখানে বলছে শিক্ষককে, কাকে জানাতে বলছে? শিক্ষককে। আমরা জানি কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, কাকে দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করা হয়, তাহলে সেটা হচ্ছে কর্মকারক। সেটা কি? কর্মকারক। তার মানে এখানে শিক্ষককে জানাও, শিক্ষকটা কোন পদ? কর্মকারক। কোন পদ? কর্মকারক। কোন হবে? কর্মকারক। অবশ্যই অসহায়কে সাহায্য করো, তাহলে কাকে সাহায্য করো? অসহায়কে সাহায্য করো। তাহলে অসহায়কে সাহায্য করো, এটা কোন পদ হবে? এটা কোন কারক হবে বলো তো দেখি? সবাই একটু, শিক্ষার্থী বন্ধুরা একটু বলো তো দেখি কে কোন। ওকে, তাহলে আমরা দেখলাম কর্মকারক। এখন আসি কর্মকারক কি কি আছে। যেমন বলো, দেখো এখানে আছে ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে বাক্যে নিম্ন রেখায় কারক ও বিভক্তি নির্ণয় করো। বলছে ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। কি আছে? ক্রিকেট খেলে। একটু খেয়াল করো, ক্রিকেট খেলে বাক্যটিতে কোন কারকে কোন বিভক্তি? একটু খেয়াল করো, ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। সবাই একটু খেয়াল করো, ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে, এখানে কোন কারকে কোন বিভক্তি? ক্রিকেট খেলে কোন কারকে কোন বিভক্তি? ক্রিকেট খেলে কোন কারকে কোন বিভক্তি? ক্রিকেট খেলে কোন কারকে কোন বিভক্তি? দেখো কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে সম্প্রদান। গুড, ভেরি গুড। এটা হবে সম্প্রদান কারক। এটা কি হবে? অসহায়কে সাহায্য করো। এইখানেও কিন্তু কাকে আছে, এখানেও কি আছে? কাকে আছে। তাহলে এইখানে কাকে আছে, কিন্তু এখানে কাকেটা হচ্ছে দান অর্থে। কি অর্থে? দান অর্থে। তাহলে অসহায়কে সাহায্য করো, এটা হবে সম্প্রদান। সম্প্রদান। গুড, ভেরি গুড। এটি শুনতে চেয়েছিলাম। কাকে সাহায্য করো? অন্ধজনকে সাহায্য করো। কাকে সাহায্য করো? রাশেদ স্যার শিক্ষার্থীদের জিলাপি খাওয়ায়, এটা কোন কারক তা নির্ণয় করেন। রাশেদ স্যার শিক্ষার্থীদের জিলাপি খাওয়ায়, তাহলে এই বাক্যে রাশেদ স্যার হচ্ছে কর্তৃকারক। শিক্ষার্থীদের কাকে খাওয়ায়? কাকে? শিক্ষার্থীদের। তাহলে রাশেদ স্যার শিক্ষার্থীদেরকে খাওয়ায়, টাকা নেয় না, তাহলে শিক্ষার্থী হবে সম্প্রদান কারক। কি খাওয়ায়? জিলাপি খাওয়ায়, তাহলে জিলাপি হবে কি? কর্মকারক। খাওয়ায়টা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, ক্লিয়ার? রাকিব হোসেন, ক্লিয়ার হোসেন? বলেন, যেই কোনো বাক্য, পৃথিবীর যেই কোনো বাক্য আপনাকে দেখ সামনে, আপনি ভাইঙ্গা করবেন। আমরা হয়েছে কি, আমাদের বেসিক নিয়মটা হচ্ছে আমরা যেভাবে পড়াশোনা করি, পড়াশোনার স্টাইলটা হয় এরকম, বইয়ে যা আছে হুবহু আমরা মুখস্থ করি। মুখস্থ তো এখন দিন দিন ডে বাই ডে আমাদের প্রশ্নগুলো এরকম হচ্ছে যে আমরা বই থেকে হুবহু কোনো প্রশ্ন পাই না, উত্তর পাই না, বা এরকম প্রশ্ন আসে, এই প্রশ্ন কারো বইই নেই। তো আপনি যদি বেসিকটা শিখে যান, বেসিক জিনিসটা বুঝতে পারেন, আপনার পৃথিবীর যেই কোনো বাক্য আপনাকে দিলে আপনি কি করতে পারবেন? এগুলোকে ভাঙতে পারবেন। কোনো কিছু সাহায্য বোঝালে করণ কারক। আমি আসতেছি ফারহানা ইসলাম, আমি আসতেছি, করণ কারক বুঝাই না, এখনো বুঝাচ্ছি।
তো একটু খেয়াল করি, আমাকে যে কোনো বাক্য বলেন, আমি বাক্যগুলো ভেঙে 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 যেন আমরা উত্তর করতে পারি। ক্লিয়ার? ওকে, রাকিব লিখেছে ক্লিয়ার। তাহলে দেখেন এখানে বলছে অসহায়কে সাহায্য করা, তাহলে অসহায়টাকে, অসহায় হচ্ছে একজন ব্যক্তি যার কাছে সাহায্য দিলে আর ফেরত আসবে না, তার মানে এখানে সাহায্য করা দান অর্থে বোঝাচ্ছে, তার মানে এটা হবে সম্প্রদান কারক। ওকে, এরপরে আমরা যেন আসছি কি, ক্রিকেট খেলে, কি খেলে, এখানে খেলাটা কি, খেলাটা হচ্ছে ক্রিয়াপদ, খেলাটা কি ক্রিয়াপদ, খেলাটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কি খেলে, কি খেলে, প্রশ্ন করলাম কি দিয়ে, তাহলে এটা কি খেলে, ক্রিকেট খেলে, কি খেলে, ক্রিকেট খেলে, তাহলে এটা কি কারক হবে, এই কি খেলে ক্রিকেট খেলে, এটা হবে কর্মকারক। কি কারক, কর্মকারক। কি কারক, কর্মকারক। কি কারক, কর্মকারক। এখন দেখো তো ক্রিকেটের সাথে কোনো বিভক্তি আছে কিনা, বিভক্তি নাই, মানে হচ্ছে শূন্য বিভক্তি, তার মানে এটা হবে কর্মে শূন্য। কি হবে, কর্মে শূন্য, কর্মে শূন্য। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে এটা যদি কর্মকারক হয়, তাহলে ফুটবল খেলে এটা কোন কারক হবে, ফুটবল খেলে, ফুটবল খেলে, এই বাক্যে ফুটবল কোন পদ, এখানে কিন্তু বোঝার একটা বিষয় আছে। ফুটবল খেলে, ক্রিকেট খেলে তুমি বলছো কর্মকারক, তাহলে ফুটবল খেলে ফুটবলটা কোন কারক, মনে রাখতে হবে এখানে ফুটবল খেলে এটা হবে করণ কারক, ফুটবল খেলে এটা কি হবে, এটা হবে করণ কারক। এখন আমাকে প্রশ্ন করো সবাই, ভাই আপনি এইমাত্র বলছেন ফুটবল খেলে, ক্রিকেট খেলে কর্মকারক, তাহলে ফুটবল খেলে এটা কেন করণ কারক হবে, তাহলে ক্রিকেট খেলা আর ফুটবল খেলার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ ভাই, বিস্তর পার্থক্য আছে। পার্থক্যটা কি বলে দিচ্ছি, যদি দুইটা শেয়ার দাও সবাই, একটু বন্ধুরা একটু শেয়ার করো, ক্লাসটা শেয়ার করো, চমৎকার কিছু বিষয় শিখাবো, যে জিনিসগুলো তুমি ইন্টারেস্টিং, এই জিনিসগুলো খুব ভালোভাবে তোমার মাথায় আজকে ঢুকে যাবে, আশা করি এইখান থেকে প্রশ্ন আসলে আর কোনদিন ভুল হবে না। তাই সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করো, বন্ধুদেরকে একটু মেনশন করো, শেয়ার, কমেন্ট এবং মেনশন করে আমাকে জানাও, শেয়ার ডান। ওকে, আসি ক্লাসে আসি। বলছি ফুটবল খেলে, কি খেলে, ফুটবল খেলে, যখন কোনো খেলার সরঞ্জামের নাম, খেলার নাম এবং খেলার উপকরণের নাম একই হয় তখন সেটা হবে করণ কারক। কি হবে, করণ কারক, করণ কারক। যেমন দেখো ফুটবল খেলে, কি খেলে, ফুটবল খেলে, কারণ খেলার যন্ত্রটা কি, খেলার যন্ত্রটা কি, খেলার যন্ত্রটাই হচ্ছে ফুটবল। খেলার নাম কি, খেলার নামও হয় ফুটবল, তাহলে খেলার নাম এবং খেলার সরঞ্জামের নাম যখন একই হয় তখন সেটা হবে করণ কারক। সেটা কোন কারক হবে, করণ কারক। কিন্তু দেখো ক্রিকেট খেলে, কি খেলে, ক্রিকেট খেলে, আচ্ছা ভাই ক্রিকেট দিয়ে কি ক্রিকেট খেলে, না ভাই, বল দিয়ে ক্রিকেট খেলে, ব্যাট দিয়ে ক্রিকেট খেলে, স্ট্যাম্প দিয়ে ক্রিকেট খেলে, তাহলে এই যে স্ট্যাম্প দিয়ে ক্রিকেট খেলে, তাহলে স্ট্যাম্প, বল, ব্যাট এগুলো হবে করণ কারক। কিন্তু ক্রিকেট খেলে এখানে একটা খেলার নাম বোঝাচ্ছে, জাস্ট এতটুকুই, তাহলে এটা হবে কর্মকারক। এরকম হতে পারে তাস খেলে, দাবা খেলে, ঠিক আছে, তাস খেলে, দাবা খেলে, ঠিক আছে, এগুলো কি, এগুলো সবগুলো হবে করণ কারক। কারণ তাস খেলার কি, তাস খেলার উপকরণটা তাস, দাবা খেলার উপকরণ কি, দাবা খেলার উপকরণই দাবা, তাহলে এইগুলো কি হবে, এইগুলো হবে আমাদের করণ কারক। কারণ আমরা জানি করণ কারক মানে হচ্ছে কোনো কিছুর সাহায্যে কোনো কার্য সম্পাদন করা, মানে কোনো যন্ত্র বা মেশিন বা কোনো কিছু বুঝাইলে সেগুলো হচ্ছে করণ কারক। ওকে, তাহলে আমরা ফুটবল খেললে করণ কারক আর ক্রিকেট খেললে হচ্ছে আমাদের কর্মকারক। এখন আসি করণ কারক। দেখো এখানে বলছে ক্রিয়া সম্পাদন হওয়ার যন্ত্র অথবা উপকরণ থাকলে সেগুলোকে বলা হয় করণ কারক। একটু আগে পড়াইছি, নীরা কলম দিয়ে লিখে, কি দিয়ে লিখে, কলম দিয়ে লিখে, তাহলে লেখার এটা একটা যন্ত্র, কলমটা কি একটা লেখার যন্ত্র। ভেড়া দিয়ে চাষ করা যায় না, তাহলে চাষ করার যন্ত্রটা কি, চাষ করার যন্ত্রটা হচ্ছে ভেড়া, যদিও এটা একটা যন্ত্র বলতে এটা মানব যন্ত্র, মানে জীব আর কি, মানব না জীব, তাহলে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, তাহলে চাষ করার যন্ত্রটা হচ্ছে ভেড়া। বলছে চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে, এখানে কাস্তে হবে, ধারালো কাস্তে দিয়ে ধান কাটে, তাহলে এখানে ধারালো কাস্তেটা কি, এটা হচ্ছে একটা ধান কাটার যন্ত্র বা উপকরণ, ধান কাটার যন্ত্র বা উপকরণ। যদি যন্ত্র বা উপকরণ বোঝায় সেগুলো কি হবে, সেগুলো হবে করণ কারক, সেগুলো কি হবে, করণ কারক, সেগুলো কি হবে, করণ কারক। এরপর আসি, বলছে বিদ্যুতের আলো হয়, বিদ্যুতে কি হয়, আলো হয়। এখানে বিদ্যুৎ শব্দটি কোন কারকের দৃষ্টান্ত, বিদ্যুতে আলো হয়, কি হয়, বিদ্যুতে আলো হয়। এখন একটু চিন্তা করো তো, বিদ্যুতে আলো হয়, বিদ্যুৎটা কি, কোন কারক, বিদ্যুতে আলো হয়, তাহলে বিদ্যুৎটা কোন কারক,
বিদ্যুতে আলো হয়, তাহলে আলোটা এই যে বিদ্যুতে আলো হয়, কি হয়? আলো হয় বিদ্যুতে। তাহলে বিদ্যুৎটা কোন পদ? বিদ্যুৎ কোন পদ? কোন কারক হবে বিদ্যুৎ? বিদ্যুৎ কোন কারক? বিদ্যুৎ কোন কারক? বিদ্যুতে, বিদ্যুতে কি হয়? বিদ্যুতে, বিদ্যুতে কি হয়? আলো হয়। তাহলে বিদ্যুৎটা হচ্ছে এখানে যন্ত্র, যন্ত্র বা উপকরণ বোঝাচ্ছে, যন্ত্র বা উপকরণ বোঝাচ্ছে, আলো হওয়ার উপকরণ বা যন্ত্র বোঝাচ্ছে। তার মানে অফকোর্স এটা করণ কারক, অফকোর্স এটা কি কারক? করণ কারক। কি কারক? করণ কারক। অফকোর্স এটা করণ কারক। এখন একটু চিন্তা করি, এখানে বিদ্যুৎ শব্দটার সাথে কি আছে? বিদ্যুৎ, বিদ্যুৎ যোগ এ, বিদ্যুতে। তাহলে এ অন্তস্থীয়তে, তার মানে কি? এটা সপ্তমী বিভক্তি। তাহলে এটা কি হবে? করণে সপ্তমী। 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 ওকে, এরপর আসি সম্প্রদান কারক। এরপর আসি সম্প্রদান কারক, সম্প্রদান কারক। এরপর আসি সম্প্রদান কারক। বাচ্চারা একটু দেখো, সম্প্রদান কারক কাকে বলে? স্বার্থ ত্যাগ করা বুঝালে, স্বার্থ ত্যাগ করা বুঝালে, দান অথবা আর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। দান অথবা আর্চনা বুঝালে বা স্বার্থ ত্যাগ করা বুঝালে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সম্প্রদান কারক। আসলে স্বার্থ ত্যাগ না করা হলে সেটা হবে কর্মকারক। সেটা কি হবে? কর্মকারক। যেমন আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে কাকে দাও? এখানে কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করছে। আমরা জানি কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা দুইটা উত্তর পাই, একটা হচ্ছে কর্মকারক আর একটা হচ্ছে সম্প্রদান। একটা হচ্ছে একটা হচ্ছে সম্প্রদান। তাহলে কাকে কাকে দান করো? ভিক্ষুককে দান করো। কাকে দান করো? ভিক্ষুককে। তাহলে ভিক্ষুক এখানে কি হবে? ভিক্ষুক হবে এখানে সম্প্রদান কারক। ভিক্ষুক কি হবে? সম্প্রদান কারক। কাকে দান করো? গুরুজনকে করো নতি। তাহলে কাকে সম্মান করো? নতি করো। কারে সম্মান করো? সম্মান মানে হচ্ছে ভক্তি, ভক্তি, ভক্তি। গুরুজনকে কি করো? সম্মান করো। শিক্ষককে সম্মান করো, গুরুজনকে করো নতি। তাহলে এগুলো কি? এগুলো কি? কাকে কাকে এখানে কাকে দিয়ে প্রশ্ন করছে? এখানে কাকে দিয়ে প্রশ্ন করছে, কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করছে? দান অথবা ভক্তি অর্থে হয়েছে। এর জন্য এগুলো কি হবে? এগুলো হবে সম্প্রদান কারক। কিন্তু যদি আমি বলি যে মসজিদে টাকা দাও, কোন কারক? মসজিদ। কাকে টাকা দাও? মসজিদে টাকা দাও। তাহলে মসজিদে টাকা দিলে কি ফেরত নেই? না, অফকোর্স না। তারপরে মসজিদে টাকা দাও, মসজিদ সম্প্রদান কারক। কাকে টাকা দাও? মন্দিরে চাঁদা দাও। তাহলে মন্দির কোন কারক? সম্প্রদান কারক। আমরা যদি বলি যে রহিমকে টাকা দাও, রহিমকে টাকা দাও, তাহলে রহিমকে টাকা দিলে কি করবো? এটা হয়তো কোনো না কোনো কারণ আছে, ফেরত নিব। তাহলে রহিমকে টাকা দাও, এটা হবে কর্মকারক। কাকে দাও? রহিমকে, তাহলে কর্মকারক। এখন আমি যদি বলি যে সমিতিতে চাঁদা দাও, তাহলে সমিতি যদি জনকল্যাণ হয়, মানে কোনো কল্যাণ সমিতি হয়, তাহলে কল্যাণকর সমিতি হয় যেখান থেকে প্রফিট আসে না, নন প্রফিটেবল অর্গানাইজেশন, তাহলে ওইটা হবে সম্প্রদান কারক। সেটা কি হবে? সম্প্রদান কারক। আশা করি এখান থেকে প্রশ্ন আসলে বুঝতে পারবে। এরপর আসি অপাদান কারক। কি আছে? অপাদান কারক। এই বানানটা হবে অপাদান, বানানটা হবে অপাদান কারক। কি হবে? অপাদান কারক। অপাদান কারক কাকে বলে একটু খেয়াল করি। অপাদান কারক, কারকে কারকে উৎস নির্দেশ করলে, কি করলে? উৎস নির্দেশ করলে তাকে অপাদান কারক বলে। উৎস নির্দেশ করলে তাকে কি বলে? অপাদান কারক বলে। উৎস হইলে অপাদান কারক। এখন একটু খেয়াল করি, আমি অপাদান কারকের আরও কিছু নিয়ম বলছিলাম আপনাদেরকে, শুরুতে বলছিলাম অপাদান কারক। একটু খেয়াল করি, শুরুর পেজটাতে আমি আবার আসি। অপাদান কারক আমি বলছিলাম, একটু খেয়াল করেন অপাদান কারকে কি কি আছে। দেখেন, অপাদান কারক আপনি চিনবেন কিভাবে? থেকে দিয়ে প্রশ্ন হবে, থেকে। ভয় বুঝালে অপাদান কারক, গতিশীল বুঝালে অপাদান কারক, কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক, কখন থেকে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক। আমি আবারও বলছি যে থেকে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক, ভয় থাকলে অপাদান কারক, গতিশীল থাকলে অপাদান কারক, কোথা থেকে প্রশ্ন করলে অপাদান কারক, কখন থেকে প্রশ্ন করলে অপাদান কারক। ওকে, তাহলে একটু খেয়াল করি এখানে প্রশ্নটা, খেয়াল করি সবাই। দেখেন, এখানে বলছে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, তাহলে কোথা থেকে, কোথা থেকে প্রশ্ন আসছে কিনা? কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। আমি বলছে পাপে বিরত হও, তাহলে পাপে ভয় পাইতে কইছে, এখানে কি বলছে? ভয় বুঝাচ্ছে, পাপে বিরত হও। জমি থেকে ফসল পাই, তাহলে জমি থেকে, কোথা থেকে, কোথা থেকে
কোথা থেকে ফসল পাই? জমি থেকে। আবার মাইনাসও বোঝাচ্ছে, বলছে তিলে তৈল হয়, তাহলে তিলে তৈল হয় আর তিলে তৈল আসে। তিলে তৈল আসে কোথায় আসে? তিলে আসে, কিন্তু কোথা থেকে তৈল হয়? কোথা থেকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, এর জন্য এটা হবে তিলে তৈল আসে, তার মানে তিল থেকে তৈল আসতেছে। মাইনাস হচ্ছে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব, যদি দূরত্ব বোঝায় সেই স্থানে ফার্স্ট স্থান, দুইটা স্থানে যদি দূরত্ব বোঝায় প্রথম স্থানটা হবে অপাদান কারক, অপাদান কারক। স্টেশন ছাড়লো ট্রেনটি, তার মানে কি মাইনাস হচ্ছে স্টেশন থেকে ট্রেনের দূরত্বটা কী হয়েছে? মাইনাস হয়েছে, এবং কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাই। বলছে কাপটা উঁচু টেবিল থেকে পরে ভেঙে গেল, তাহলে কোথা থেকে পড়ছে? উঁচু টেবিল থেকে পড়ছে, তার মানে আমরা যদি কোথা থেকে কখন থেকে যদি দিয়ে প্রশ্ন পড়ি, কোথা এবং কখন, কোথা থেকে, কোথা থেকে কখন, কোথা থেকে কখন থেকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যা উত্তর পাই সেটা হচ্ছে অপাদান কারক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাইয়া নার্সিংয়ের গুছিয়ে প্রস্তুতি নেব কিভাবে? আমি তোমাদেরকে বলছি নার্সিংয়ের গুছানো প্রস্তুতির জন্য আমার স্কুল প্ল্যাটফর্মটি তোমরা একটু দেখতে পারো। এই আমার স্কুল প্ল্যাটফর্মটিতে তোমরা কি কি পাবে? আমার স্কুল প্ল্যাটফর্মটিতে তোমরা পাবে মূলত একটা এক্সাম ব্যাচ, যে এক্সাম ব্যাচটার কোনো বিকল্প নেই, কারণ নার্সিংয়ে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার সবচেয়ে বড় উপকরণ আমরা যদি বলি কি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করা, প্রচুর পরিমাণ কি প্রশ্ন সলভ করা। আমরা অনেক শিক্ষার্থী আছি যে আমরা ভালো একটি মানসম্মত প্রশ্নের উপর আমরা পরীক্ষা দিতে চাই, তখন আমরা কি করি? বলি ভাই একটা ভালো প্রশ্ন কোথায় পরীক্ষা দিব? তো তোমাদেরকে আমি বলি নার্সিংয়ে যারা ভর্তি হতে চাও তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ। তোমরা বিএসসি কিংবা ডিপ্লোমা নার্সিংয়ের জন্য এবং মেডিফাই নার্সিংয়ের জন্য তোমরা কিন্তু চাইতে পারো, ভিজিট করতে পারো www.amarschool.com.bd এই ওয়েবসাইটে যদি ভিজিট করো, এখানে তুমি কি করতে পারবে? এখানে তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি আমাদের এই কোর্সগুলো, যে নার্সিংয়ের এডমিশন কোর্সগুলো যে আছে এখানে আসবে। আসার পরে তুমি কি পাবে? আসার পরে আমাদের যে এক্সাম ব্যাচগুলো আছে, ঘরে বসে হাতের মুঠোয় ঘরে বসে তুমি এক্সাম ব্যাচ এবং আমাদের বিভিন্ন লাইভ ক্লাস, বিভিন্ন কোর্স সম্পর্কে তুমি একটা খুঁচানো একটা ধারণা পাবে। অনেক শিক্ষার্থীদের মনে প্রশ্ন থাকে ভাই এত এত টাফ কোশ্চেন কীভাবে পড়বো? কারণ হচ্ছে কি আমরা রেগুলার প্রশ্ন সমাধান করে অভ্যস্ত নই। আমাকে অনেক শিক্ষার্থী বলে ভাই, একটু আগে আমাকে বলছে ভাই আপনি এমসিকিউ সলভ করান। এমসিকিউ সলভ করলে কি হয়? যে ভীতি কেটে যায় যে আসলে এইটা না ওইটা। আমরা কিন্তু কনফিউশনে এটাই পড়ি, আমরা কিন্তু সবাই মোটামুটি পড়াশোনা করে প্রস্তুতি নেই, কিন্তু আমাদের কনফিউশনটা কোথায় কাজ করে? ভাই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি দুইটা প্রশ্ন নিয়ে খুব হিবিজিবি খাই, মানে এইটা হবে না এইটা হবে, এইটা হবে না ওইটা হবে। এই যে কনফিউশনটা থাকে, এটা কি প্রচুর পরিমাণ এক্সাম দিলে এই কনফিউশনটা কেটে যায়। তাহলে তোমাকে কি করতে হবে? প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করতে হবে, এক্সাম দিতে হবে, আর তোমার এই প্রস্তুতিতে সহায়তা করবে আমার স্কুল প্ল্যাটফর্ম। তো তোমরা যারা ভর্তি হতে চাও বা কোর্সটি সম্পর্কে জানতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা প্রিন্ট কমেন্টে নাম্বার দেওয়া আছে 01850888888 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। অথবা তোমরা যদি চাও তাহলে ভিজিট করতে পারো www.amarschool.com.bd অথবা আমাদের আমার স্কুল অফিসিয়াল ফেসবুক পেজটিতে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলো এই কোর্সটিতে এনরোল করতে পারো, অথবা 11টি ফ্রি এক্সাম দিয়ে তুমি বুঝে নিতে পারো যে আসলে এই কোর্সটা কীরকম। ঠিক আছে, তো আমরা দেখি প্রথমত অপাদান কারক আমরা শিখলাম। তাহলে দেখি এখানে লেখা আছে মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি হয়, এখানে কোন কারক? একটু চিন্তা করি, মেঘে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, জাস্ট মেঘে তো বৃষ্টি হয় না, এটা কথাটা হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হয়। তাহলে দেখো তো মেঘ, মেঘ চিন্তা করি একটু, মেঘ কি লিখছি? মেঘ কি লিখছি? মেঘ। তাহলে চিন্তা করো এই মেঘটা কি? মেঘে বৃষ্টিটা ছিল কিন্তু মাইনাস হয়ে গেছে, মেঘ থেকে বৃষ্টিটা পড়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা জানি কোনো কিছু থেকে যদি মাইনাস হয় বা বিচ্যুতি হয়, যেমন গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, তাহলে এগুলো কি হবে? এগুলো কি হবে? এগুলো হবে অপাদান কারক। কি হবে? অপাদান কারক। একজন কমেন্ট করেছো ভাইয়া ফ্রি এক্সাম কিভাবে দিব? ফ্রি এক্সাম কিভাবে দিবে? আমার স্কুল ফেসবুক পেজে, এই যে যেই পেজে তুমি ক্লাসটা করতেছো, আমার স্কুল ফেসবুক পেজে তুমি ইনবক্স করো, তোমাকে ফ্রি এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দিবে। ওকে, আমার স্কুল ফেসবুক পেজে তোমরা ইনবক্স করো, তোমাদেরকে ফ্রি এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দিবে। ওকে, এরপর আসি, দেখো
বর্ষাকালে সাপের ভয়। বর্ষাকালে কিসের ভয়? সাপের ভয়। তাহলে কিসের ভয়? সাপের ভয়। আমরা জানি ভয় থাকলে, ভয় ভয় নির্দেশ করলে, ভয় থাকলে কোন কারক? একটু চিন্তা করি। ভয় ভয় আমরা বলছি ভয়, ভয়কে করব আমরা জয়। খেয়াল করি, ভয় ভয়, তাহলে ভয় বুঝালে কোন কারক? একটু চিন্তা করো তো, ভয় বুঝালে কোন কারক? ভয় বুঝালে কোন কারক? আমি একটু আগেই বলছি, ভয় থাকলে, ভয় থাকলে অপাদান কারক, ভয় থাকলে অপাদান কারক। বাঘে ভয় পাই, বাবাকে ভয় পাই না, মাকে ভয় পাই না, বাপকে ভয় পাই, তাহলে এগুলো কোন কারক? এগুলো হচ্ছে অপাদান কারক। ঠিক আছে। গতিশীল বুঝালে কি? ট্রেন স্টেশন ছাড়লো, ট্রেন স্টেশন ছাড়লো, গাছ থেকে পাতা পড়লো। ঠিক আছে, এগুলো বোঝালে হচ্ছে গতিশীল বোঝাচ্ছে, এগুলো হচ্ছে অপাদান কারক। কোথা থেকে? স্টেশন থেকে ট্রেন ছাড়লো, তাহলে কোথা থেকে ছাড়ছে? স্টেশন থেকে ছাড়ছে, অপাদান কারক। কখন থেকে? স্টেশন রাত থেকে বৃষ্টি হচ্ছে। কখন থেকে বৃষ্টি হচ্ছে? রাত 3টার থেকে বৃষ্টি হচ্ছে। কখন থেকে সিনেমা চলছে? 2টা থেকে সিনেমা চলছে। কখন থেকে ক্লাস চলছে? সন্ধ্যা 7টা থেকে ক্লাস চলছে। তাহলে এগুলো কোন কারক? এগুলো হচ্ছে অফকোর্স অপাদান কারক। কোন কারক? অপাদান কারক, অপাদান কারক। আমি একদম বেসিক কথাবার্তা বলি ক্লাসের মধ্যে, আমি জাস্ট একদম বেসিক কথাবার্তা বলি। আমি চাই যে তোমার মনের কথাগুলো আমি ক্লাসে বলতে, যেন তুমি এই কথা দিয়ে তুমি কারকটা শিখতে পারো, এবং এই কথা দিয়ে যদি তুমি কারক শিখতে পারো, তোমার পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, যেমন দেখো অধিকরণ কারক বলছে নির্দিষ্ট সময় বুঝালে। সময় কি? যেমন বলছে সকাল 10টায় ঘুম থেকে উঠছে, কয়টায় উঠছে? নির্দিষ্ট সময়, সকাল 10টায়, তারপরে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এটা হবে অধিকরণ কারক। কিন্তু যদি বলে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, তাহলে কিন্তু এই সকাল 10টা কিন্তু কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কখন থেকে হয়ে যাবে, তখন কিন্তু এটা হয়ে যাবে অপাদান কারক। বোঝার চেষ্টা করো, কথাগুলো বোঝার চেষ্টা করো। নির্দিষ্ট সময় হলে অধিকরণ, নির্দিষ্ট সময় হলে অধিকরণ, কিন্তু যদি কন্টিনিউয়াস বোঝায়, চলমান বোঝায়, তাহলে হবে অপাদান। আমি আবার বলছি, সকাল 10টায় ক্লাস শেষ, তাহলে সকাল 10টায় অধিকরণ। সকাল 10টা থেকে ক্লাস শুরু, অপাদান কারক। কারণ কন্টিনিউয়াস বুঝালেই অপাদান, আর স্থির বুঝালেই অধিকরণ। এই যে লেখা আছে, স্থান স্থির বুঝালে অধিকরণ, আর গতিশীল বুঝালে অপাদান। সবাইকে আমরা বুঝছি? ওকে, তাহলে আমরা দেখি, আমরা একটু আসি আমাদের কোশ্চেনে। ওকে, তাহলে বর্ষাকালে সাপের ভয়। তাহলে বর্ষাকালে কার ভয়? সাপের ভয় থাকুক, বাঘের ভয় থাকুক, কুমিরের ভয় থাকুক, বাপের ভয় থাকুক, মার ভয় থাকুক, যার খুশি ভয় থাকুক, ভয় থাকলেই এটা কোন কারক? এটা হবে অপাদান কারক। দেখি অপাদান কোথায় আছে? অপাদান, এই যে অপাদান একটাই আছে, অপাদানের ষষ্ঠী। তাহলে সাপের, সাপ যোগ এর, রয়ের মানে কি? রয়ের মানে ষষ্ঠী বিভক্তি। রয়ের কোথায় থাকে? ষষ্ঠী বিভক্তিতে থাকে। তাহলে সাপ যোগ এর হবে কি? সাপের। সাপ যোগ এর হয়েছে কি? সাপের। তাহলে এটা কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে ষষ্ঠী। এরপর আসছে বলছে অধিকরণ কারক। ভাই অধিকরণ কারক একটু আগে বলছি, নির্দিষ্ট স্থান, কাল, বিষয়, ভাব নির্দেশ করলে সেগুলোকে হচ্ছে বলা হয় অধিকরণ কারক। যেমন মামা বাড়িতে আছেন, কোথায় আছেন? বাড়িতে আছেন, এটা কি বোঝাচ্ছে? এটা স্থান বোঝাচ্ছে। তাহলে বাড়িতে, তাহলে বাড়ি যোগ তে, আমরা জানি এ অন্তস্থীয় এগুলো থাকলে সপ্তমী বিভক্তি। তাহলে মামা বাড়িতে আছেন, মামা কি? মামা বাড়িতে আছেন, এখানে বাড়িতে হবে স্থানবাচক, তার মানে স্থান অধিকরণ। যেটাকে স্থান নির্দেশ করে সেটাকে বলা হয় স্থানাধিকরণ। তাহলে স্থানাধিকরণে সপ্তমী। বলছে স্টেশনে ট্রেন আছে, কোথায় আছে? স্টেশন একটা স্থান বোঝাচ্ছে, তার মানে এটা হবে অধিকরণ কারক। বলছে বিকাল 5টায় কলেজ ছুটি হবে, তাহলে বিকাল 5টা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাহলে নির্দিষ্ট সময় বোঝানো এটা কি কারক? এটা হবে অধিকরণের সপ্তমী। বলছে হৃদয় ব্যাকরণে ভালো, কে ব্যাকরণে ভালো? হৃদয় ব্যাকরণে ভালো, মিথ্যা কথা, হৃদয় ব্যাকরণে কাঁচা। যাই হোক, হৃদয় ব্যাকরণে ভালো, বা যাই হোক হৃদয় ব্যাকরণে খারাপ, বা হৃদয় অঙ্কে ভালো। তাহলে এগুলো থাকলে কি? একটু খেয়াল করো যে এইখানে ব্যাকরণটা কি? ব্যাকরণটা হচ্ছে একটা বিষয়। ব্যাকরণটা কি? বিষয়। আমি জাস্ট এটা হৃদয় ব্যাকরণে ভালো এটা বুঝাইছি। যদি বলে পরিমণি টিকটকে ভালো, তাহলে এখানে কি হবে? এখানে টিকটকটা কি? এটা একটা বিষয়। ঠিক আছে। যদি বলে যে সাকিব ব্যাটিংয়ে ভালো, তাহলে সাকিব ব্যাটিংকে একটা খেলার যোগ্যতা, এটা একটা বিষয়। যদি বলে যে মেসি ফুটবলে ভালো, তাহলে ফুটবলটা কি? এখানে কিন্তু ফুটবল আবার
কর্মকারক বলা যাবে না। মেসি ফুটবলে ভালো, তাহলে ফুটবলটা কি একটা বিষয়, তাহলে যখন বিষয় বুঝাবে, কোনো বিষয় বুঝাবে সেটা কি হবে বিষয়াধিকরণ। বিষয় বুঝালে সেগুলোকে বলা হয় বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ, বিষয়াধিকরণ। রাশেদ স্যার শ্বশুরবাড়িতে আছে, ওমা হ্যাঁ ব্যাককল কি বলে না বলে এগুলা, পার্থ এগুলো বলে না। দেখো রাশেদ স্যার তার স্টুডিওতে আছে, ক্লাস দিচ্ছে, এগুলো বলো। দেখো তিলে তৈল আছে, আমরা জানি তিলে তৈল হয় আর তিলে তৈল আছে। আছেটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। আছেটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। তাহলে স্থির অবস্থায় যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। তাহলে তিলে তৈল আছে, অধিকরণ কারক। তিলে তৈল হয়, তার মানে চিপকা তেল বাইর করে ফেলছে, তেল বাইর করে ফেলছে, তাহলে তিলের সাথে তেলের কি হয়েছে? বাইর হয়ে গেছে, মানে তিল থেকে তেলটা কি হয়েছে? তিলে তৈল আছে, তিলে তৈল হয়, তাহলে তিলের সাথে তেলের সম্পর্কটা কি হয়ে গেছে? এখন বের হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। যদি মাইনাস হয় সেটা কি হবে? সেটা হবে অপাদান। আর যদি স্থির অবস্থায় থাকে সেটা হবে অধিকরণ। বলছে চোখে বৃষ্টি পড়ে, তাহলে চোখটা হচ্ছে স্থান, চোখটা এরকম করে তাকায় আছে, চোখের মধ্যে বৃষ্টি পড়ছে, তার মানে প্লাস হয়েছে, চোখে বৃষ্টি পড়ে, তাহলে চোখের উপর বৃষ্টিটা পড়ছে, তাহলে চোখে বৃষ্টি পড়ে, এটা কোন কারক? এটা হবে অধিকরণ কারক। কি হবে? অধিকরণ কারক। ছাদে বৃষ্টি পড়ে, তাহলে এই ছাদটা কি হবে? ছাদটা হবে স্থান অধিকরণ কারক। চোখটা কি হবে? চোখ হবে স্থান অধিকরণ কারক। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে ফাইন। এখন আমরা একটু দেখি, বলছে শিক্ষায় আমাদের অগ্রগতি বেড়েছে। শিক্ষায় আমাদের কি বেড়েছে? অগ্রগতি বেড়েছে। শিক্ষায় আমাদের অগ্রগতি বেড়েছে, তাহলে এখানে শিক্ষাটা কোন কারক? শিক্ষায় আমাদের অগ্রগতি বেড়েছে, এখানে শিক্ষায় কোন কারক? শিক্ষায় কোন কারক? শিক্ষায় কোন কারক? শিক্ষায় আমাদের অগ্রগতি বেড়েছে। শিক্ষায় আমাদের কি বেড়েছে? অগ্রগতি বেড়েছে। তাহলে শিক্ষায় আমাদের অগ্রগতি বেড়েছে, তাহলে এখানে শিক্ষায় কোন কারক? 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 তাহলে শিক্ষা তো একটা বিষয়। শিক্ষা কি একটা বিষয়? শিক্ষা হচ্ছে একটা বিষয়, তাহলে বিষয় অধিকরণ কারক। এটা কি কারক? এটা হচ্ছে বিষয় অধিকরণ বা বিষয় অধিকরণ, বা শুধু অধিকরণ থাকলে শুধু অধিকরণ। শিক্ষায় কি? শিক্ষা হচ্ছে একটা অধিকরণ কারক। শিক্ষায় কি? এটা হচ্ছে অধিকরণ কারক। ওকে, এরপরে আসি, আছে সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, তাহলে একটু খেয়াল করো, সারা রাত বৃষ্টি হয়েছে, তাহলে সারা রাত একটু খেয়াল করো তো, এটা কি? এটা কোন কারক হবে? সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন কারক? সারা রাত কোন কারক? সারা রাত কোন কারক? কোন কারক হবে? কোন কারক হবে? দ্রুত দ্রুত কমেন্ট করি, কোন কারক? অপাদান না অধিকরণ? 9 নম্বরে কি হবে? অপাদান না অধিকরণ? সারা রাত বৃষ্টি হয়েছে, অপাদান না অধিকরণ? অপাদান হবে না অধিকরণ হবে? সারা রাত বৃষ্টি হয়েছে, ওকে আমি বলে দিই। দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, খেয়াল করো, সারা রাত বৃষ্টি হয়েছে, তাহলে এটা কি নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে না? নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না? যদি বলতো রাত থেকে বৃষ্টি হয়েছে, এইটা হয়তো অপাদান, এটা হয়তো অপাদান, এটা হয়তো অপাদান। কিন্তু বলছে সারা রাত বৃষ্টি হয়েছে, নির্দিষ্ট সময় বুঝাইছে, তার মানে এটা কি হবে? এটা কি হবে বলো? এটা কি হবে? এটা হবে অধিকরণ। এটা কি হবে? অধিকরণ, কারণ নির্দিষ্ট সময় বলে দিছে সারা রাত, সারা রাত, তার মানে অধিকরণ। এটা কি হবে? অধিকরণ, অধিকরণ, অধিকরণ। জাস্ট চিন্তা করো, নির্দিষ্ট সময় বুঝালে
নির্দিষ্ট সময় বুঝালে সেটা হবে অধিকরণ। আর কন্টিনিউয়াস বুঝালে চলমান বুঝালে, শুরু হয়েছে শেষ হয় নাই, শুরু চলতেছে এরকম বুঝালে, কন্টিনিউয়াস বা চলমান বুঝালে সেটা হবে অপাদান। সেটা কি হবে? অপাদান। তাহলে একটু চিন্তা করো, সারা রাত বৃষ্টি হচ্ছে, এখানে সারা রাত কি একটা নির্দিষ্ট সময় বলে দিছে। যদি বলতো রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি হইতো? এটা হইতো অপাদান। যেহেতু বলছে সারা রাত, নির্দিষ্ট সময় বলে দিছে, তার মানে এটা হবে অধিকরণ কারক। কি হবে? অধিকরণ কারক। ক্লিয়ার? ওকে, এখন আসি, আমাদের 6 প্রকার কারক শেষ। এখন নতুন ইম্পোর্টের একটা কারক আসছে, সেটার নাম হচ্ছে সম্বন্ধ কারক। এই কারকের কাজ কি? এই কারকের কাজ হচ্ছে, এই কারকে বিশেষ্য মানে হচ্ছে নাউন আর হচ্ছে সর্বনাম হচ্ছে প্রোনাউন। তাহলে নাউন এবং প্রোনাউনের সম্পর্ক মানে হচ্ছে নাউন এবং প্রোনাউনের সাথে, মানে বিশেষ্যের সাথে সর্বনাম এবং বিশেষ্যের সাথে সর্বনাম নির্দেশ করা হয়, তাকে বলা হয় সম্বন্ধ কারক। তাকে কি বলা হয়? সম্বন্ধ কারক। এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ, ক্রিয়ার সাথে সম্পর্ক পরোক্ষ। আমরা জানি কারকে মূলত কি হয়? কারকে মূলত ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ক হয়। ক্রিয়ার সাথে কার সম্পর্ক হয়? নামপদের সম্পর্ক হয়। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে কি, সম্বন্ধ কারকে নামপদের সাথেই নামপদের সম্পর্ক হবে। নামপদের সাথে কি হবে? নামপদের সম্পর্ক হবে। এই ক্রিয়াপদটা দুধভাত, মানে ক্রিয়াপদ কি এখানে মুখ্য নয়, তার মানে একটু খেয়াল করি, বলছে ফুলের গন্ধে ঘুম আসে না। এখানে আসে না মেন জিনিস না, কথা হচ্ছে ফুলের গন্ধে। কার গন্ধে? ফুলের গন্ধে। এখানে ফুলেরই হচ্ছে মেন জিনিস। বলছে তখনকার দিনে পায়ে হেঁটে যেতে হতো মাইলের পর মাইল। এখানে পায়ে হেঁটে, এখানে হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু ক্রিয়াপদের কোনো দরকার নাই, তখনকার দিনে এটাই আমার দরকার। তাহলে এটা হচ্ছে সম্বোধন কারক, তার মানে নামপদের সাথে যদি নামপদের সম্পর্ক থাকে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় সম্বোধন কারক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এই যে কারক যে 6 প্রকার আমি কারক বললাম, আমরা একটা চমৎকার টেকনিকের মাধ্যমে আজকে কিন্তু তোমাদেরকে কারকটা বুঝিয়ে দিয়েছি। ক্রিয়াপদের সাথে যে নামপদের সম্পর্ক, এই বিষয়গুলো আশা করি এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমি আরও একবার বলছি, রাশেদ প্রতিদিন সকালে পথশিশুদের ব্যাগ থেকে চকলেট বিতরণ করে। জাস্ট এই লাইনটা যদি একটু ভ্যাটে বলে মিলাই রাখতে পারো, সুন্দর করে বুঝে রাখতে পারো, আশা করি তোমার কারক একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা যারা নার্সিংয়ের প্রস্তুতি নিচ্ছ, গুছিয়ে যারা নার্সিংয়ের প্রস্তুতি নিতে চাও, নার্সিংয়ে কেরিয়ার করতে চাও, তোমাদের জন্য আমার স্কুল প্ল্যাটফর্ম হতে পারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। তো তোমরা যারা এক্সাম কিংবা কোর্সে ভর্তি হতে চাও, তোমরা এই মুহূর্তে শেষ মুহূর্তে তোমাদের জন্য এক্সাম ব্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবে মাত্র 600 টাকা এবং 599 টাকা, তোমরা কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবে। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা যারা ভর্তি হতে চাও নার্সিংয়ে, তোমরা অবশ্যই আমার স্কুল প্ল্যাটফর্মটিতে দেখবে এবং আমার স্কুল ভিজিট করবে www.amarschool.com.bd এবং তোমরা চাইলে আমার স্কুল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। যাচ্ছে না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।